আজকে আমি আপনাদের সামনে এমন একটা খবর দেবো, হয়তো খবরটা কেউ কেউ পেয়েছেন, কিন্তু নিশ্চিতভাবে প্রত্যেকে আনন্দ পাবেন। বিশেষ করে এই তৃণমূলের শাসনকালে যারা প্রত্যেকটি পদে যে অনাচারগুলো দেখছেন, এই অনাচারগুলো দেখে যারা বাড়ির মধ্যে বসে সহ্য করতে পারছেন না, যদিও কিচ্ছু করার নেই, হাত গুটিয়ে বসে হাহুতাশ করছেন কিংবা আক্ষেপ করছেন, তাদের জন্য আজকের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, 26-এ পরিবর্তন হবে কি হবে না আমরা জানি না। পরিবর্তন হওয়া সম্ভব। 26-এ কেন, এখনই ভোট হলে এখনই পরিবর্তন হয়ে যাবে যদি রাজ্য পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া যেত তৃণমূল কংগ্রেস থেকে। তার কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যতটা না শক্তিশালী, পুলিশ তাদেরকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। আর যেহেতু পুলিশের ওপর আইনের হাত রয়েছে, তাই কিচ্ছু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ আপনি নিতে পারেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে তাদের হাতে আইন রয়েছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষ আজকে এতটা অসহায়। আজকে পুলিশ যদি নিরপেক্ষভাবে, অন্তত নিরপেক্ষতার 2%ও কাজ করত, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের এই যে মনের ক্ষতর ওপর কিছুটা তারা প্রলেপ দিতে পারত। একটা প্রশাসন যতই অত্যাচারী হোক না কেন, পুলিশ যদি সঠিকভাবে কাজ করে, তাহলে মানুষের কিছুটা অক্সিজেন সেখান থেকে আসে। আমি আজকে সেই খবর শোনাতে চলেছি আজকে, যে প্রথমবারের জন্য সেই খবর, যে খবরটার জন্য আমরা বোধহয় বসেছিলাম, যে সমস্ত পুলিশ, সবার কথা আমি বলছি না, সবাইকে একদলে ফেলবেন না, যে সমস্ত পুলিশ এই অত্যাচার করছেন, যে সমস্ত পুলিশ গভর্নমেন্ট সার্ভিস করে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করছেন, তাদের কয়েকজনকে অন্তত একটা বিরাট শিক্ষা দিয়েছে আমাদের এই আইন এবং আদালত। এই প্রথমবার পুলিশকে একেবারে গারদে ঢুকিয়ে দিয়েছে আমাদের এই কলকাতা হাইকোর্ট এবং আমাদের তৃতীয় স্তম্ভ বলতে পারেন, সব থেকে মজবুত স্তম্ভ গণতন্ত্রের। আমি আজকে সেই গল্পটা আপনাদের সামনে শোনাবো। এই অত্যাচারের হাত থেকে অন্তত একটা অক্সিজেন বা একটা মরুদ্যান আজকে আপনারা খুঁজে পাবেন আজকের এই পর্বটা শুনলে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। অত্যন্ত দুঃখের বিষয় এবং আক্ষেপের বিষয় যে আমাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে ভিডিও করতে হচ্ছে। রক্ষকই ভক্ষক, এই কথাটা আমি বলছি না, কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন যে রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন সমাজে আর কিছু থাকে না। আপনাদের কি হয়েছে আমি আপনাদের সামনে বলবো। 2021-এ আপনারা জানেন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল। সেই পোস্ট পোল ভায়োলেন্সে কত বিজেপি কর্মী ঘর ছাড়া, কতজনকে খুন করে দেওয়া হয়েছে, কতজন ধর্ষিতা হয়েছেন, এদৎ সত্ত্বেও আমাদের এই পুলিশ প্রশাসন তো কিচ্ছু করেনি। তার কারণ হচ্ছে মূলত অভিযোগগুলো খুব স্বাভাবিক ব্যাপার, শাসক দলের বিরুদ্ধেই ছিল। কিন্তু এর মধ্যে একটি ঘটনা এতদিনে বোধহয় কিছুটা জাস্টিস দিল। সেটা হচ্ছে, আপনাদের কারুর কারুর মনে থাকবে, কাকুরগাছির এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা পোস্ট পোল ভায়োলেন্সে। তার নাম হচ্ছে অভিজিৎ সরকার। আপনারা হয়তো দেখেছেন, আমি আজকে শোনাবো। শুভেন্দু অধিকারী এবং তার দাদা পাশাপাশি বসে রয়েছেন, বক্তব্য বলেছিলেন সাংবাদিক সম্মেলন, সেই বক্তব্য শোনাবো। কিন্তু তার দাদা আজকে এইভাবে দাঁড়িয়ে না থাকলে না, 2021 সালের ঘটনায় 2025 সালে সিবিআই তদন্তের পর কোনো জাস্টিস হতো না, তার দাদা যদি না দাঁড়িয়ে থাকতো। কি হয়েছে জানেন? 2021 সালে কাকুরগাছিতে এই অভিজিৎ সরকারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ কার দিকে? তৃণমূল কংগ্রেস এবং পুলিশের দিকে। মারাত্মক। আমি অভিযোগের কথা বলছি তার কারণ এখানে আমার হাতে কোনো প্রমাণ নেই। সিবিআই প্রমাণ দিয়ে সকলকে জানালে তখন আমিও আপনাদের সামনে বলবো। কিন্তু আপাতত যে বোধহয় প্রাথমিক তথ্য প্রমাণ তুলে দিয়েছে, যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী পুলিশ যারা আমাদের রক্ষক, তাদের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ উঠেছে। তাদের পরিবাররা অভিযোগ করেছে যে পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে। পুলিশ মানে তার পরিবাররা বলছে যে পুলিশই নাকি খুন করেছে। অভিজিৎ সরকারের গলায় তার পেঁচিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য সমস্ত কিছু চেষ্টা করা হয়। এমনকি তার বাড়িতে একটি কুকুর ছিল, আমি আপনাদের ভিডিওটা দেখাবো। সেই সময়কার কুকুর ছিল, সেই কুকুরটা নাকি 3-4টে বাচ্চা দিয়েছিল। অভিজিৎ মৃত্যুকালীন জবানবন্দি বলতে পারেন, শেষ ভিডিও ফেসবুক লাইভ করে বলে গিয়েছিলেন যে ওই বাচ্চা কুকুরগুলোকে পর্যন্ত থেতলে মেরে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে কি হয়েছে জানেন?
একটা অসাধারণ রায় এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে পুলিশের অবসরপ্রাপ্ত ওসি যার নাম ছিল শুভজিৎ সেন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ, ভাবুন, এবং তাকে গারদে পাঠানো হয়েছে। সব থেকে আনন্দের বিষয়, ওসি অভিজিৎ সেন কাকুরগাছি পুলিশ স্টেশনের ওসি, এবং তিনি তার পদোন্নতি হয়ে গেছিল, তিনি এই মুহূর্তে রিটায়ার্ড, তার পদোন্নতি হয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হয়ে গিয়েছিলেন। ভাবুন, এত বড় ঘৃণিত কাজ করা, যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তিনি এসিপি হয়ে গিয়েছিলেন, তিনি রিটায়ার্ড। তাকে এবং আরো কে ছিল, খুনে সাহায্য করেছিলেন অভিযুক্তা সুজাতা, এবং এছাড়াও তৎকালীন এসআই সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, এই চারজনকে 31শে জুলাই পর্যন্ত কাস্টোডিয়াল হেফাজতে পাঠানো হয়েছে। এই চারজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আপনি ভেবে দেখেছেন যে একজন ওসি, যিনি এসিপি হয়ে গিয়েছিলেন পরে, এবং তারপরে আপনাদের সামনে বললাম যে একজন এসআই, একজন হোমগার্ড, আর একজনের পরিচয় ঠিক আমি জানি না, মানে দুজন মহিলা, দুজন পুরুষ, একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, বাকিদের কারোর বিরুদ্ধে ধরুন তদন্ত লোপাটের অভিযোগ, কেউ সাহায্য করেছিল খুনে, এইরকম অভিযোগ, গলায় তার পেঁচিয়ে খুন করা হয়েছিল। আমি এখানে আপনাদের সামনে ওই অভিজিতের জবানবন্দিটা দেখাবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাতে চাই। এই কয়েকদিন আগে পুলিশের তরফ থেকে তাদের মা বোনেরা রাস্তায় নেমেছিলেন, রাস্তায় নেমে বলছিলেন যে পুলিশও মানুষ, পুলিশের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছেন, পুলিশের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা পুলিশের যারা মা বোনরা রয়েছেন বা ওয়াইফরা রয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা আবার পুলিশের থানায় গিয়ে এফআইআর করে এসেছেন যে যারা নাকি পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, শাউটিং দিচ্ছেন, তারা অপমান করছেন পুলিশের পরিবারকে। এই ভিডিওটা আপনারা একবার শুনে নিন, তারপর আমি ব্যাখ্যায় আসছি। এখানে আপনারা যতদিন দেখতে পাচ্ছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে সবাই আমরা দাঁড়াতে চাই এবং দাঁড়িয়ে আছি এই জায়গায়, কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সবার সাথে শেয়ার করতে চাইছি। যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়, এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো, বউ বেচো, মা বেচে দিল, বউ বেচে দিল, এই কুমন্তব্য, এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি। এইরকম পুলিশ পরিবারকে, মহিলাকে কটূক্তি করা একদমই অনুচিত। এবং শুধু তাই নয়, আজকে পুলিশ সকাল থেকে রাত অবধি তারা সব সময় সমাজে নিজেদের নিয়োজিত করেছে, এবং পেছনে কারা রয়েছে, পেছনে রয়েছে সেই পুলিশ পরিবারের মা, স্ত্রী, যারা সর্বক্ষণ 365 দিন খুব নানানভাবে অক্লান্ত পরিশ্রম করছে যে তারা যা তাদের হাজবেন্ডরা, তাদের বাবারা, তারা যেন সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে ঠান্ডা মাথায়। তার জন্য আমরা যারা গৃহবধূ আছি তারা সবসময় চেষ্টা করি যে আমাদের স্বামীরা ভালোভাবে যেন চাকরি করতে পারে, সমাজের যত কল্যাণ হয়। আমরা নিজেরা সব সুখাল্লাভ, সব পুজো, সমস্ত উৎসব সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যে কিছু ছোট থেকে ছোট ব্যাপার বা বড় থেকে বড় ব্যাপার যাই হোক, সেখানে পুলিশ পরিবার, পুলিশ মহিলা, পুলিশ কন্যা তারা কেন আক্রান্ত হবে? এটা তো উচিত না। আজকে যদি ধর্ষকের মা, বাবা, বোন বা যে কারো পরিবারকে এরকম করে ছোট করে বলা হয়, সেখানেও আমাদের নারী সত্তা জেগে উঠবে। শুনলেন, একেবারে তারা বলছে যে তারা একা নয়, এরকম নাকি প্রচুর লোকজন তাদের আশপাশে রয়েছে, তারা রাস্তায় নামবেন আগামী দিনে। পুলিশের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে তারা রাস্তায় নামবেন। আমার খুব জানতে ইচ্ছা করছিল এই ঘটনার পর তাদের কি বক্তব্য, তারা কি এই ঘটনাটাকে সাপোর্ট করে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের অনেকে বলছিলেন যে একজন পুলিশ, 4 জন পুলিশ কি করলো তার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের গোটা পুলিশের। হ্যাঁ, 4 জন পুলিশ কি করলো তার দায়বদ্ধতা গোটা পুলিশের, সেই কারণেই এতটা সন্তর্পণে কাজ করতে হয়, কিংবা যদি ভুল ঘটে যায় তাহলে মারাত্মক সাজা দিতে হয়। কেন বলুন তো? ইউনিফর্ম, সকলের একই ইউনিফর্ম, তাদের সবার একই ইউনিফর্ম, খাকি ইউনিফর্ম, যেটা তাদেরকে একটা আলাদা আলাদা মানুষ নয়, কে এসিপি, কে ওসি, কে আইসি নয়, সবাই পুলিশ বলে আমরা জানি, আমরা সবাইকে পুলিশ হিসাবে জানি। তারা একজন, তারা একটা ওয়ান এন্টিটি, তাই তাদের ওপর কোনো একজনের ওপর কলঙ্ক মানে সবার কলঙ্ক।
তার কারণ আপনি কাকে বিশ্বাস করবেন? আজকে 4 জন ধরা পড়লো বলে, আর এমনি ভুরি ভুরি যে প্রত্যেক দিনের এই অভিযোগ যে আমরা দেখছি, এই যে পুলিশ কোনো মিছিল করলে, এই সিপিএম এর কিছুদিন আগে মিছিল হলো, থাপ্পড় মারলো যে দেখলাম পুলিশ, এই পুলিশকে যে দেখি নির্বাচনের সময়, বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূল যতটা না সক্রিয়, জেতা প্রার্থীকে সার্টিফিকেট আনতে দিচ্ছে না পুলিশ, এই এই দৃশ্য আমরা দেখেছি। কিংবা পুলিশ এর বিরুদ্ধে অভিযোগ যে ভোটের আগের দিন রাতে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ পেয়েছি। তো তাহলে কি করে এই যে মা বোনেরা যারা নামলেন, তারা তো আমাদের ঘরের মা বোনেরা, তো তাদের কথা কি করে বিশ্বাস করব? আর তারাই বা কেন না এই ঘটনার পর আজকে তো মানে কলকাতা হাইকোর্ট বলে দিল যে এদেরকে 31শে জুলাই পর্যন্ত কাস্টডির মধ্যে রাখতে হবে। এরপরে আপনারা বলুন যে কি করে? পুলিশের ইউনিফর্ম হচ্ছে একটাই, এটা মাথায় রাখবেন। আজকে আমি নীল রঙের জ্যাকেট পরে আছি, আপনি সাদা পরে আছেন, আপনি কালো পরে আছেন, আমার দোষ আমার, আপনার দোষ আপনার, তার দোষ তার। কিন্তু ইউনিফর্মটা এই জন্যই করা হয়েছিল যে এই উর্দিতে কালো দাগ লাগতে দেওয়া হবে না, এই কথা বলা হয়। তার কারণ হচ্ছে একটা উর্দিতে কালো দাগ লাগা মানে সমস্ত পুলিশের বিরুদ্ধে মানে এই কালো দাগ লেগে যাওয়া। আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য দিয়ে রাখি এই প্রসঙ্গে। প্রথমে যখন এই ঘটনার পুলিশ তদন্ত করেছিল, তখন এই তদন্তে পুলিশ 15 জনের নামে চার্জশিট দিয়েছিল। তারপরে সিবিআই তদন্তের নির্দেশ হয়, সম্ভবত কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে 2021 সালেই চার্জশিটে সিবিআই 15 জনের যারা আগে থেকে ছিল তাদের সঙ্গে আরো 5 জনের নাম যুক্ত করেছিল। তারা সম্ভবত ছিলেন এই পুলিশ যাদের আজকে শাস্তি হচ্ছিল, মানে জুডিশিয়াল কাস্টাডি হলো, জেল হেফাজত হলো। এবং শুধু এরাই নয়, আরো অনেকে রয়েছেন, আরো অনেকে গুণধর ব্যক্তিরা রয়েছেন, আমি আপনাদের সামনে নাম বলছি। সেগুলো পুলিশ চার্জশিটে নাম দেয়নি। এই কিছুদিন আগে আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, সম্ভবত 2রা জুলাই সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিলেন। সেই চার্জশিটে কার নাম রয়েছে জানেন? নাম রয়েছে তৃণমূলের বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার এবং 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ পুলিশ এবং শাসক দলের এমএলএ কাউন্সিলর তাদের বিরুদ্ধে অভিযোগ। এরপরে বলুন যে মানুষ কাকে কিভাবে বিশ্বাস করতে পারে একটা রাজনৈতিক দলকে? তৃণমূল যথারীতি বলতে শুরু করেছে যে না, মিথ্যা হচ্ছে, এই উদ্দেশ্য প্রণোদিত, হ্যান ত্যান তো বলবেই। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা কি বললেন এই জায়গাটায় আমি শোনাবো, কিন্তু তারপরেও আমি শোনাবো আপনাদের শেষে। আজকে একটু পর্বটা দীর্ঘ হতে পারে, ডিটেলে বলবো, শুনবেন। শুভেন্দু অধিকারী তার দাদাকে পাশে নিয়ে কি বললো, এই জায়গাটা শোনাটা প্রয়োজন, শুনুন। তাই আজকে নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটি চাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। তাই পশ্চিমবাংলায় যারা এখনো 21শে জুলাই ডিম্বাত উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা, পূর্ব মেদিনীপুরের ডিএম তো 200 বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে, সব জেলাতে করছে। এদের বলবো আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আগে সিআরপিসি আইপিসির বলতাম, এখন বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। আর দ্বিতীয়ত আইপিএস দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স করেছি। আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌমদীপ ভট্টাচার্য, তিনি শুনলেন, বুঝতে পারছেন? অভিজিতের দাদা যদি না থাকতো না, তাহলে আজকে এই জয়টা এই পর্যন্ত নিয়ে আসতো না। সিবিআই নিশ্চিতভাবে, সিবিআই ক্রেডেন্সিয়াল এবং ক্রেডিবিলিটি নিয়ে আগে আমার সন্দেহ ছিল না, কিন্তু এখন আমার সন্দেহ রয়েছে। সিবিআই স্বচ্ছভাবে কাজ করতে আদেও চায় কিনা আমার সন্দেহ রয়েছে। তাদের স্বচ্ছভাবে যদি কাজ করতেও চায়, তাদের সেই যোগ্যতা রয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ আমি লাইভ শুনানি দেখেছি, সিবিআই এর লাইভ শুনানি দেখে আমার কিছু কিছু সময় মনে হয়েছিল যে আমি তো ডিটেকটিভ ডিপার্টমেন্টের কেউ নই, কিন্তু তাও যদি আমাকে দিত না, এর থেকে ভালো পারফরমেন্স আমি করতাম। আমি দৃঢ় প্রতিজ্ঞ, মানে আমি বিশ্বাস করি নিজে এইটুকু ইন্টেলিজেন্সি আমার মধ্যে রয়েছে। তার কারণ আমি
লাইভ শুনানিতে যে উত্তর দিতে দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে এটা কি করে সিবিআই এর অফিসার, আমি মানে এটা কোনো এন্ট্রি লেভেল না, অফিসারের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। আমি বিশ্বাস করি না সিবিআই কে, কিন্তু এর দাদা দাঁড়িয়ে থেকে ওই জয়টা নিয়ে এসেছে। আজকে এই যে অভয়া কাণ্ডের এই একই ঘটনা হবে যদি তার বাবা এবং মা যে লড়াইটা দিচ্ছেন, অসাধারণ, মানে এইরকম কষ্ট নিয়ে ভাবা যায় না, ভাবা যায় না। কি বয়স্ক দুই মানুষ, জীবনে আর কিচ্ছু নেই, মেয়ে চলে গেছে, বিচারটা চাওয়ার জন্য লড়ে যাচ্ছেন, নবান্ন অভিযানের ডাক পর্যন্ত দিয়েছেন। তারা যদি এইভাবে লেগে থাকে একদিন তারাও সাকসেস পাবেন, কিন্তু সময়টা তো লাগবে। এটা কতদিন লাগলো? 5 বছর লাগলো। আরো এখনো দাঁড়ান, কত কি ঘটে যাবে জানি না, ভগবান জানে। কিন্তু অভয়ের বাবা মারও সবে 1 বছর হলো। মানে আমাদের এখানে সবে বলতে হয়, আমাদের কেন্দ্রীয় সরকারের সিবিআই, আমাদের পুলিশ তো ছেড়ে দিন, 5 বছর তো নিদেন পক্ষে যেতে দিন। ওই 2030-40-এ তখন গিয়ে দেখবেন যে হয়তো যদি কিছু একটা হয়। এই জায়গাটাই আমি আপনাদের সামনে বললাম, এটা অত্যন্ত আনন্দের। তার কারণ এই একটা বার্তা গোটা পুলিশের কাছে আশা করি বার্তা পৌঁছাবে। তারা নেবেন না বার্তা আমি জানি, তার কারণ এটা আরো বেশি করে ঘটা উচিত ছিল। আমাদের ন্যায়ালয় যদি আরো বেশি করে এই ঘটনাগুলো ঘটাতেন না, যে মিথ্যে মামলা দিয়ে দেওয়া, পোস্ট পোল ভায়োলেন্সের সময় পুলিশের বিরুদ্ধে যা যা অভিযোগ থাকে, কিংবা তৃণমূলের নাকি কে বুথ সভাপতি হবে সেটাও নাকি থানা থেকে বসে ডিসাইড হয় বলে আমি এবিপি আনন্দে দেখছিলাম, রাজনৈতিক নেতৃত্বরা বলছিলেন। তৃণমূলে নাকি টিকিটে কে দাঁড়াবে, কে প্রার্থী হবে সেটাও নাকি পুলিশরা ঠিক করে দেয়, কারণ তাদের কাছে বেটার ভিজিবিলিটি রয়েছে। তো আমি দেখছিলাম এবিপি আনন্দতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন যে পুলিশ নাকি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেন না, তারাই নাকি তৃণমূল। আমি এবিপি আনন্দতে ঘন্টাখানেক সঙ্গে সমানের কালকে পর্বে দেখেছিলাম। যাই হোক, আমি এই জায়গায় আপনাদের সামনে অভিজিৎ সরকারের একটা অংশ দেখাবো। তার মৃত্যুকালীন জবানবন্দি সম্ভবত 1-2 দিন আগে তিনি কাতর আবেদন করেছিলেন, বলেছিলেন রাজনীতি, আপনারা যে যার দলের রাজনীতি করছেন রাজনীতি করুন, হিংসা কেন করছেন, আমার বাড়ির বাচ্চা কুকুরগুলো কি দোষ করলো, তাকে কেন মেরে দিলেন। তিনি সেদিনও জানতেন না বোধহয় ওই কুকুরগুলোকে যেভাবে মারা হয়েছিল তাকেও সেই দিন বা তার পরের দিন ওইভাবেই মারা হবে। শুনুন তার শেষ বক্তব্যটা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন, সেখান থেকে আমি তথ্যটা পেয়েছি। আমি আগেও ছিল এই তথ্যটা, আমি দেখেছিলাম লাইভটা, আপনারা দেখুন এবার। চিকিৎসা করেছিলাম, এই দেখুন এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম, কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। চিকিৎসা করেছিলাম। দেখলেন এই মানুষটা নেই পৃথিবীতে। কি মেরেছে? কোনো গুন্ডা বদমাইশ মারেনি, অভিযোগ অন্তত তেমনটা নয়। কোনো ভাড়া করা গুন্ডা, কোনো শুটার এসে একে গুলি করে দিয়ে চলে গেছে এমনটা নয়। একে দেখে কি মনে হলো যে খুব বড় রাজনৈতিক প্রভাবশালী একজন মানুষ ছিলেন? একে মনে হয় যে এই ছেলেটা তৃণমূলকে টলিয়ে দিতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাকে নড়িয়ে দিতে পারতো এই ছেলেটা? মনে হয় এই ছেলেটাকে না খুন করলে কিছু তফাৎ হতো? অথচ এই ছেলেটাকে মারা হয়েছে। কি মেরেছে? অভিযোগটা কার দিকে একবার কল্পনা করে দেখবেন। আজকে ইউনিফর্মটা সেই কারণেই এতটা গুরুত্বপূর্ণ। আপনারা বলছেন না যে এই ইউনিফর্ম, ও যে মেরেছে তার ব্যাপার। দেখুন, ইউনিফর্ম খুলে মারা আর ইউনিফর্মের গায়ে দাগ লাগার মধ্যে তফাৎ রয়েছে। একটা সাধারণ মানুষের খুন করার অভিযোগ আর একটা পুলিশের খুন করার অভিযোগের মধ্যে আকাশ আর পাতাল রয়েছে, তফাৎ রয়েছে। তার কারণ হচ্ছে তারা রক্ষক, তাদেরকে মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করতে বাধ্য। মানুষের কিচ্ছু করার নেই, পুলিশকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য। তাই আমার মনে হয় যেহেতু রক্ষকই এতটা বিশ্বাস ভঙ্গের কাজ করেছে, তাই পানিশমেন্টও অনেক বেশি বড় হওয়া উচিত। একটা সাধারণ মানুষ খুন করলে যত পানিশমেন্ট হওয়া উচিত, রক্ষক যদি নিয়ম ভেঙে খুন করে তাহলে তার পানিশমেন্ট কয়েক গুণের বেশি হতে হবে। তার কারণ এদেরকে আইন আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করান। আপনারা আইন বলেন,
আমাদের সংবিধান বলে যে আমাদের পুলিশের কথা আমাদের মেনে চলতে হবে, তাদের ইনস্ট্রাকশন আমাদের মেনে চলতে হবে, আমরা মেনে চলি, আমরা আগামী দিনেও মেনে চলবো। কিন্তু যদি এরা প্রমাণ পাওয়া যায় তদন্তের পর যে এরা নিয়ম ভাঙা তো দূরের কথা, এরা অপরাধে জড়িত, তাহলে একটা সাধারণ মানুষের অপরাধের জন্য যা শাস্তি হওয়া উচিত এদের আরো বেশি শাস্তি হওয়া উচিত। তার কারণ এই অভিজিৎ সরকার হয়তো, যিনি মারা গেছেন, অন্য সাধারণ মানুষ হলে হয়তো রুখে দাঁড়াতে পারতেন, তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি যে পুলিশ মেরে দিতে পারে। অন্তত অভিযোগ, এখনো প্রমাণ হয়নি, কারুর নামে কিছু কনক্লুশন ড্র করবেন না। সিবিআই তদন্ত করছে, তদন্তর রিপোর্ট জমা দেবে, কোর্ট সেটা মান্যতা দিলে তারপরে আমরা বলতে পারবো কে দোষী কে নির্দোষ। এই মুহূর্তে 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখা হয়েছে, এটাই পুলিশের মানে গায়ে কালি লাগার জন্য যথেষ্ট। আপনাদের মতামত লিখে জানাবেন। তবে একটু একটু পরিবর্তন বোধহয় হচ্ছে, দেখুন হবে, হয়তো আরো মানে টাইমটা নিয়ে বলতে পারেন যে এটা 6 মাসের মধ্যে হয়ে যেতে পারে, খুব যারা আশাবাদী। কেউ ভাবছেন যে নির্বাচনের বিজেপি জিতে যাবে, তারপরে এই পরিবর্তন হয়ে আসবে, পুলিশ সংযত হয়ে যাবে। আবার অনেকে ভাবছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তো 5-10 বছর থাকবেনই। দেখুন, 6 মাসেই হোক আর 10 বছর পরেই হোক, এই পরিবর্তন যেটা শুরু হয়েছে না, এর উত্তর দিতেই হবে। তার কারণ এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। আপনি অন্যায় অবিচার করে আপনি মানে একটা দূর পর্যন্ত যেতে পারেন, আপনি সম্পূর্ণ মানে ব্ল্যাকটাকে আপনি হোয়াইট করতে পারেন না পৃথিবীতে, আপনি কিছুতেই করতে পারেন না পৃথিবীতে। আপনি চাপা দিতে পারেন, শক্তি দিয়ে চাপা দিতে পারেন, কিন্তু আপনি ওটাকে ইরেজ করতে পারবেন না। হ্যাঁ, একটা ঘটনা চাপা পড়ে যাচ্ছে, সম্পূর্ণ চাপা পড়ে যেতে পারে, একজন দোষী গর্বের সঙ্গে বুক ফুলিয়ে সমাজে বাঁচতে পারে, একজন খুনি গর্বের সঙ্গে আইনের থেকে বেঁচে প্রভাব খাটিয়ে বাঁচতে পারে, একজন হতে পারে, দুজন হতে পারে, কিন্তু ভুরি ভুরি যখন হয় না, তখন আর বোধহয় সবাই বেঁচে যাবে, কেউ কিছু হবে না, এইরকম ডেসপারেসিতে যখন চলে আসে, তখনই একটা জায়গায় বিপ্লব ঘটে। আর সেই বিপ্লবের যেন কোথাও একটা স্ফুলিঙ্গ আমরা আচ্ছা দেখতে পেলাম। আপনাদের মন্তব্য লিখে জানাবেন এই প্রসঙ্গে। এখনকার মতো এখানে।